ভাঁজ ফেলেই প্রশ্ন করলো, মানে চলে গেছেন মানে? অদ্রিজা ভ্রু কুঁচকে সেভাবেই তাকিয়ে রইল। কিছুটা স্পষ্ট হলো মনের ভেতরের প্রশ্নগুলো। হয়তো তার জন্য চিঠিটা পাঠিয়েছে। বাহ, যখন জানতেই পারলো সে বাবা হতে যাচ্ছে, কয়েক মাস পর তার সন্তান পৃথিবীর আলো দেখবে, তখনই ফট করে পালিয়ে গেল। চমৎকার। একবার তো অদ্রিজের সাথে দেখা করেও গেল না। নিজের অনাগত সন্তানের প্রতি কি তার দুর্বলতা কাজ করেনি? এতটুকুও না। এতটাই নিষ্ঠুর সে। অত্রিয়া ঠিকই বলেছে, লোকটা জানলেও কি আর না জানলেও বা কি, তার মধ্যে বাবা হওয়ার কোনো গুণ কি আছে আদেও? তীব্র রাগ নিয়ে কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল সে। দাও দাও রাগে ফেটে যেতে চাওয়া মনটা নিয়ে থম মেরে বসে রইল। রাইমান হতাশ কণ্ঠেই বলে বসল, অদ্রি প্লিজ, জিনিসগুলো নিয়ে যাও না। অদ্রিজা কিছু বলল না, ঠিক সেভাবেই থম মেরে বসে রইল। রাগে শরীরে বহমান রক্তগুলো টকবক করতেই মস্তিষ্ক প্রশ্ন ছুড়ল, কার উপর এই রাগ? কেন এই রাগ? ওই মানুষটার উপর তার রাগ হওয়া সাজে না। চরম অন্যায়। তাও কেন রাগ হচ্ছে? সুস্পষ্ট কোনো উত্তর না পাওয়া গেল না অবশ্য। দাঁতে দাঁত চেপে বসে থাকার মাঝেই রুমে প্রবেশ করলো আরো দুজন অপরিচিত লোক। হাতে তাদের বিশাল এক পেইন্টিং এ রং তুলি দিয়ে স্পষ্ট ফুটে উঠেছে মা ও শিশুর বিভিন্ন দৃশ্য। খেলা করা, আধো আধো পায়ে হাঁটা, চুল ধরে টানা সহ বিভিন্ন দৃশ্য একই পেইন্টিং এ বেশ স্পষ্ট আর দক্ষভাবে এলোমেলো করে তুলে ধরেছে চিত্রকার। অদ্রিজা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো পেইন্টিংটাকে। কয়েক সেকেন্ড পর মনে হলো বেশ পছন্দ হয়েছে তার পেইন্টিংটা। বার কয়েক পেইন্টিংটার দিকে তাকিয়ে রুমের জানলাটা দেখলো সে। জানলার শেপের থেকেও কিছুটা বড় হবে। বিশালাকৃতি এই পেইন্টিংটা তার রুমে ঢুকানোর উদ্দেশ্য না বুঝেই ভ্রু কুঁচকে বলল সে, এটা আবার রুমে আনছেন কেন? লোকটা উত্তর দিল না। প্রথমেই রায়মানের দিকে তাকালো। সে তাকানোর বদলে রায়মান মেকি হাসলো। গম্ভীর গলায় বলল, এটাও গিফট তোমার জন্য, প্লিজ না করো না অদ্রি। ধরে নাও তোমার কোনো ভাই গিফট করেছে, প্লিজ। না আপু, এইসব নেবে না, আপনি এসব ফেরত নিয়ে চলে যান। অত্রিয়ার কথাতে রায়মানের দৃষ্টি রাগে পরিণত হলো এবার। অত্রিয়ার দিকে কিছুটা চেপে দাঁড়িয়েই রাগে ফোঁস করে উঠল। গম্ভীর গম গম কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, এই পুচকি, একদম কথার মাঝখানে হাত ঢুকাবে না। তোমার জন্য কিছু আনিনি বলে হিংসা হচ্ছে? বারবার অদ্রিকে নিষেধ করছো কেন? ফালতু মেয়ে। ফালতু মেয়ে? কে ফালতু মেয়ে? অত্রিয়ার প্রশ্নে রাগটা বোধহয় আরো কিছুটা বাড়ল রায়মানের। শ্যামলা মুখে রাগটা বেশ স্পষ্ট বোঝা গেল। রাগে হাঁসফাঁস করেই দাঁতে দাঁত চেপে বলল। কথাটা বলে সরে দাঁড়ালো রায়মান। অত্রিয়া ক্ষিপ্ত চাহনিতে তাকিয়েই উল্টো দিকে ঝংকার তুলে হাঁটতে লাগলো। সেই হাঁটার পদধ্বনি বোধহয় দেওয়ালে দেওয়ালে ছুঁয়ে গেল। রুম থেকে বেরিয়ে যেতেই রায়মান সেদিকে তাকিয়েই কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল। তারপর অদ্রিজার দিকে তাকিয়ে সুপ্ত কণ্ঠে বলল, গিফটগুলো ঠিক তোমার পাওনা, ও নয় অদ্রিজা। গিফটগুলো তোমার ভিতরে বেড়ে ওঠা সে প্রাণটার জন্য। তোমার কোনো রাইট নেই ও প্রাপ্য গিফট ফেরত দেওয়া। আমি তার জন্য গিফটগুলো এনেছি। গিফটগুলো ফিউচার লিটল চ্যাম্পের প্রতি এক ঝুড়ি শুভ্র ভালোবাসা ধরে নাও। তারপরও কি নেবে না? লিটল চ্যাম্পের প্রাপ্য গিফট ফিরিয়ে দেবে? অদ্রিজা অনেকক্ষণ চুপ থাকলো। কি উত্তর দেবে, কি উত্তর দেওয়া উচিত তা বুঝে উঠল না। অবশেষে যখন রায়মান নিজের সবটুকু আশা পরিত্যাগ করে বের হবে, ঠিক তখনই একেবারে ভাবলেশীন ভাবে বলল সে, ফিরিয়ে দিলাম না, তবে লিটল চ্যাম্প যেহেতু এখনো পৃথিবীতে আসেনি, সেহেতু তার জন্য গিফট আনাটা আপনার অনুচিত হয়েছে। এরপর একেবারে তার হাতে গিফট দেওয়ার সিচুয়েশন আসা পর্যন্ত গিফট দেবেন না। তার প্রতি শুভ্র ভালোবাসার প্রতীক হিসেবেও নয়। রায়মান হাসলো। অদ্রিজার উত্তরে খুশি হয়েই মাথা দুলালো। বের হয়ে আস্তে আস্তে ফিসফিসিয়ে কাউকে বলল, ভাই, এরা তোর বউ নাকি পুলিশ? কি সন্দেহ, কেমন জেরা করে। ভার্সিটির সামনের পার্কটা আজ বেশ খালি। পার্কের পাশে দাঁড়িয়েই ভেতরে একবার নজর ফেলল নেহা। ঘামে ভেজা কপালটা হাতের তালুতে মুছে নিয়েই হাঁটতে লাগলো। হঠাৎ অনাকাঙ্ক্ষিত মুখটা এই সময় চোখে পড়তেই থমকে দাঁড়ালো সে। এই কয়েকদিন যেভাবে এড়িয়ে এসেছে,
ঠিক সেভাবেই এড়িয়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগলেও হঠাৎ থেমে গেল সে। দিহানের দিকে শান্তভাবে তাকিয়েই একদম নম্র কণ্ঠে বলল, ভালো আছিস দিহান? দিহান আচমকা পাশ ফিরে চাইল। এই মেয়েটার কণ্ঠ অনেক দিন শোনা হয়নি তার, আজ এতদিন পর হঠাৎ। এই কয়দিন তো একবারও ভালো আছে কি না সেটাও জিজ্ঞেস করেনি এই মেয়েটা। সামনে পড়লে অন্য পাশ দিয়ে হেঁটে চলে গিয়েছে। পুরোপুরি অপরিচিতের মতোই ব্যবহার করেছিল তার সাথে। সে এড়িয়ে যাওয়া খেয়াল করে সেও পুরোপুরি এড়িয়ে গিয়েছে এই মেয়েটাকে। তাকে যেমন অপরিচিত হিসেবে এই মেয়েটি দেখতো, ঠিক তেমনই সেও অপরিচিত তার দৃষ্টিতে দেখতো তাকে। তবে আজ হঠাৎ কথা বলার কারণ বুঝলো না দিহান। মৃদু হেসে মাথা চুলকেই বলল, হ্যাঁ ভালো তো আছি, তুই? নেহা হালকা হাসলো। আমিও ভালো। দিহান আর অপেক্ষা করলো না। নেহার থেকে উত্তরটা পেয়েই পাশ দিয়ে হাঁটতে হেঁটে চলে যেতে লাগলেই নেহা আবারও ডাক দিল। দিহান কিছু না বুঝে মাথা ঘুরিয়ে চাইলো, ভ্রু বাঁকিয়ে বলল, কি কিছু বলবি? নেহা তাকিয়ে রইল। দিহানের কথার উত্তরে কি বলবে তা খুঁজে পেল না। অনেকবার ভেবেও খুঁজে পেল না সে। কি বলবে? বলার মতো কিছু আছে নাকি? হতাশ চাহনিতে বার কয়েক তাকিয়ে থেকেই লম্বা শ্বাস ফেলল সে। দিহান ভ্রু কুঁচকেই আবারও বলল, বলবি কিছু? চলে যাচ্ছি। নেহা মিনমিনে চোখে তাকিয়ে রইল। চোখ জোড়া বন্ধ করে নিল কয়েক মুহূর্তের জন্য। অনেকক্ষণ পর চোখ খুলেই দিহানের দিকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলেও আবারও চোখ বন্ধ করলো। তারপর ঘন ঘন শ্বাস ফেলেই জড়ানো কণ্ঠে বলে উঠল, আমি বোধহয় তোকে ভালোবাসি, তাই তো তোর সাথে কথা বলার এই প্রবল ইচ্ছে আকাঙ্ক্ষাকে সামলাতে পারলাম না। কোনোকালেই পারিনি অবশ্য। তুই কোনোদিন যে কথা বলিস না, জেনেও আমি প্রতিবার তোর সাথে ইচ্ছে করে কথা বলতে চাই। অদ্ভুত না? হঠাৎ এইসব কথা? কোনো সমস্যা? অনেক বড় সমস্যা। তোকে ভালোবাসি। এই সমস্যার কি সলিউশন হতে পারে বলতো তাড়াতাড়ি? দিহান চুপসে গেল। হতাশ চাহনি ফেলে তাকালো নেহার দিকে। তাকে ভালোবেসে এক সমস্যার সমাধান আবার তার কাছেই চাইছে মেয়েটা। অদ্ভুত। বাসায় যা, তোর বাবা মাকে বল তোর জন্য পাত্র দেখতে, বিয়ে করে নে, বরকে ভালোবাসতে শুরু কর। বাই। ওয়াও, তোর মতো সাজেশন সত্যিই আর পাবো না বোধহয়। এগুলো মাথায় রেখে প্রায় 2 মাস আগে আমাকে বলেছিলি তোর পাশে থাকতে। মানলাম নিজেকে ভুলে যাওয়ায় মেডিসিন হিসেবে পাশে চেয়েছিলে, কিন্তু 2 দিন পর যে এমন কিছু বলতি না তার কি গ্যারেন্টি আছে? চমৎকার। সেদিন আসলে তোকে ফিরিয়ে দেওয়াটা উচিত কাজ হয়েছে। আমি এতদিন শুধু শুধু অনুশোচনায় ভুগেছি। তোর সাজেশনটাই গ্রহণ করলাম। প্রস্তুত থাক, কেমন? অবশ্যই। পথ ছাড় এবার। তোরা তো ভাব কেন? কেন বল, কি মনে করিস তুই নিজেকে? তোকে ভালোবাসি বলে আমি নিচে নেমে গেছি? এত ভাব দেখাস কেন তুই আমার সাথে? আমি তোর সামনে যতটা ভদ্র হয়ে থাকি ততটা ভদ্র কিন্তু আমি নই দিহান। তুই এভাবে ভাব দেখাতে পারিস না আমার সাথে। কি সমস্যা তোর? এতদিন তো নিজেই দিয়ে গেছিস, হঠাৎ এমন করছিস কেন? দ্রিজা কনসেপ্ট করেছে, এই উপলক্ষে ওর গিফট হিসেবে তোর পাশে থাকবো বলে এসেছি, তোকে ভালোবাসবো বলে এসেছি। এবার বল, রাজি? শুধু ডিজার গিফটের জন্য এইটুকু? আর কোনো গিফট পেলি না নেহা? বল। তুই রাজি কিনা তা বল, তারপর বলবো শুধু গিফট কিনা অন্য কিছু। যদি গিফট হয় তো সে গিফট দ্রিজাকে দেওয়া দরকার নেই। আর যদি অন্য কিছু হয় তো ঠিক আছে, আমিও চাই আমার পাশে কেউ থাকুক, কে আমার দুঃখগুলো বুঝুক, কে আমায় ভালোবেসে আগলে রাখুক। তবে গিফটের অজুহাতে মিথ্যের বেড়াচাল জড়াতে চায় না। আমি তোকে ভালোবাসি না, স্বীকার করছি। সবটাই জেনে পাশে থাকবি? ওকে ফাইন, তোর পাশে থাকলাম, থাকবো। তুই আমাকে ভালোবাসলেও কি না বাসলেও কি, আমি তোকে বলে এটা জানি আমি তোকে ভালোবাসি। এনিওয়েজ, শুনেছিস জিজা কনসেপ্ট করেছে? তোর কাছে শুনলাম। আচ্ছা যাই, আমার একটা টিউশনি ছিল। অদ্রিজাপি, কেমন আছো তোমরা? অনেক ভালো। তুমি? ভালো। কেমন আছেন? আচ্ছা রক্তিম স্যার কবে ফিরবেন? না মানে ওরা তো ল্যাপটপের স্ক্রিনে দিনে 2-3 বার রক্তিম স্যারকে দেখে, কথা বললো আর কি। তবে আসার বিষয়ে কিছু জানান না। আপনাকে কিছু বলেছে কল করে? দুঃখিত খালা,
ওনার সাথে আমার কথা হয় না, তাই জানিও না। কল দে। মানে কাকে কল দিব? রক্তিম নামে তোর যে ফুপাতো ভাই আছে তাকে ভিডিও কল দে দ্রুত। কিরে, কল দিলি কেন এই সময়? দ্রিজা তোমার সাথে কথা বলবে, কথা বলো দ্রুত। আমার সাথে হঠাৎ কথা বলতে চাইছেন যদ্রিজা? কি ব্যাপার বলুন তো? প্রেমে পড়ে গিয়েছেন সেটা জানতে নাকি ভালোবাসতে তা জানাতে? একদমই নয়, আমি আপনাকে ভালোবাসি না, ভালোবাসি না ভালো আপনাকে, বাসি না ভালো আপনাকে। একটা সময় হয়তো বলেছি ভালোবাসি, ওইটা শুভ্র ছিল শুধু আমার জীবনের শ্রেষ্ঠ ভ্রম। আর হ্যাঁ, এসব ফালতু রিজন আমি আপনার সাথে কথা বলতে চাইবো না কখনোই। তাহলে প্রথমত আপনি দেশ ছেড়ে চলে গিয়েছেন এটা জানানোর জন্যই চিঠি পাঠিয়েছেন নেহাকে দিয়ে। কি দরকার ছিল এসব ফর্মালিটি করার? কি দরকার? দ্বিতীয়ত আমি আপনার কথায় আমার সন্তানকে ভালো রাখবো আশা করলেন কি করে? আমি আমার সন্তানকে নিজের বিবেকবোধ নিয়েই বেশ ভালোভাবে বড় করব। আপনার কোনো প্রয়োজন নেই, কোনোই না। সবচেয়ে বড় কথা কি জানেন? আপনি একটা সন্তানের বাবা হওয়ার যোগ্যই না। হয়তো সেই ভয় পেয়েই পালিয়ে গেলেন চুপি চুপি। হাস্যকর। এনিওয়েজ, জাস্ট এই কথাগুলো বলার ছিল আমার, না বললে শান্তি হতো না। কে জানে, হয়তো সেই ভয় নয়, সেই ভয়কে জয় করতেই পালিয়ে আসলাম চুপি চুপি। এনিওয়েজ, এবার শান্তি পেলেন? শান্তি হয়নি? আরো কিছু বলবেন? বলে ফেলুন, যত খুশি রাগ ছাড়ুন। আপনার রাগী ফেসটা দেখতে ভালোই লাগছে আমার, ইচ্ছে হচ্ছে তাকিয়েই থাকি। এতটা সুন্দর কেন আপনি? ভাবতেই অবাক লাগে আপনার মতো এক সুন্দরী কন্যা আমায় ভালোবাসে। কিভাবে পসিবল বলুন তো? নেহা ওই জঘন্য ঘৃণ লোকটাকে বলে দিবে আমি তাকে ভালোবাসি না। ওনার মতো একটা মানুষকে ভালোবাসা যায় না নেহা। উনি একটা নিকৃষ্ট মানুষ। ওনার মন বলতে কিছু আছে নাকি আদৌ? আর ওই নিকৃষ্ট মানুষকে ভালোবাসবো আমি? পসিবলই না। টিউশনি শেষ করে নেহাদের বাসার সামনে দিয়েই চলে যাচ্ছিল দিহান। রাত তখন 8টা কি 8:30। রাস্তার ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় চারপাশটা বেশ আলোকিত। সোডিয়ামের সে আলোয় এক নজর তাকিয়েই নেহাদের বাসার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো দিহান। ব্যালকনিতে মিনিট কয়েক তাকিয়ে থাকতেই হঠাৎ নেহাকে সেখানে উপস্থিত হতে দেখেই চমকালো সে। বুকের ভেতর দম বন্ধকর চাপা পরিবেশের সৃষ্টি হলো মুহূর্তেই। ব্যালকনি লালচে ডিম লাইটের আলোয় মেয়েটার আবছা ছায়া বেশ স্পষ্ট। গ্রিলে হাত রেখেই দাঁড়িয়ে আছে সে। দিহানের নজর তার উপর পড়তেই বোধহয় খিলখিলিয়ে হাসলো। ডিম লাইটটা নিভিয়ে সাদা ঝকঝকে লাইটটা জ্বালিয়ে দিয়েই হাত নাড়ালো সে। দিহান ভারী চাহনিতে তাকিয়ে রইল। ইস, টিউশনি শেষে ফেরার পথে ব্যস্ততার মাঝে একদমই উচিত হয়নি নেহার ব্যালকনির দিকে তাকানো। কি ভাবছে এখন? পর মুহূর্তেই বেপরোয়া মনটা বলল, ভাবলে ভাবুক, কি ক্ষতি? সে তো তোমাকেই ভালোবাসে। তোমার নরম চাহনি দেখে সে নিশ্চয়ই তোমায় খারাপ ভাববে না। তোমার দৃষ্টিতে তার উপস্থিতি, রেশ, ভালোবাসার এটুকু ছিটে ফোটা যদি পেয়েও থাকে সে, ক্ষতি কি? মানুষটা তো ভালোবাসে তোমাকেই, তোমারই তো। দিহান ভ্রু কুচকালো, উসখুস করে কৃত্রিম হাসলো। এই মুহূর্তে কোনো দক্ষ প্রেমিকের মতো কোনো আচরণ বা কথা মনে পড়লো না তার। নেহাকে কি বলা উচিত বা কি করা উচিত তাও বুঝলো না। মাথা কেমন ভোতা হয়ে গেল। সেই ভোতা মাথা নিয়েই দাঁড়িয়ে থেকে হাঁ করে নেহার দিকে তাকিয়ে রইল সে। নেহা হাসলো সেই চাহনি আর নার্ভাস হওয়া মুখ দেখে। দিহানের দিকে তাকিয়েই মিষ্টি হেঁটে হেসে চোখ টিপল সে। দিহান অপ্রস্তুত হলো। নেহার আচরণে বিস্মিত হয়ে চোখ বড় বড় করে চাইতেই নেহা ইশারা দিয়ে বুঝালো সেও নিচে আসছে। দিহান ছোট্ট শ্বাস ফেলল। মার্চের শুরুর দিকের ভ্যাপসা গরমে ঘেমে ওঠা শার্টটা এক হাত দিয়ে হালকা ঢিলে করে আবার ছেড়ে দিল। কপালের ঘামটা মুছে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার মাঝেই তার সামনে এসে দাঁড়ালো সেই চমৎকার চঞ্চল প্রাণবন্ত মেয়েটি। মুখে তার দারুণ এক হাসি। দিহান ইতস্তত হয়ে এক নজর নেহার দিকে তাকিয়েই মাথা নোয়ালো। উসখুস করে বলে উঠল, আসলে এখান দিয়ে বাসায় ফিরছিলাম তো, তাই। নেহা হাসলো, ভ্রু উঁচু করেই প্রশ্ন ছুড়ল, তাই? তাই কি? দিহান গলা ঝাড়ল। কয়েক সেকেন্ড নেহার দিকে তাকিয়েই নেহার হাসিটা দেখে হতাশ হলো। নেহা নিশ্চয় মনে মনে তাকে অনেক কিছু ভাবছে। ছি, একদমই উচিত হয়নি এভাবে টিপিক্যাল প্রেমিকদের মতো নেহার বাসার সামনে এসে তার ব্যালকনির দিকে হ্যাবলার মতো তাকিয়ে থাকা। একদমই না। মান সম্মানটা কোথায় গিয়ে ঠেকলো এখন? উসখুস করেই বলে উঠল সে,
না কিছু না, হাসি। নেহা মুখ ফোলালো। দিহানের যাওয়ার অনুমতি না দিয়ে পথ আটকে দাঁড়ালো সে। দিহানের হাতটা চট করে ধরেই বাচ্চাদের মতো জড়িয়ে ধরল সে। ঠোঁট উল্টে বলল, তুই মেয়েদের মতো লজ্জা পাচ্ছিস কেন দিহান? আমি কি তোকে খেয়ে ফেলবো? মেয়েদের মতো লজ্জায় মাথা নামিয়ে নিচ্ছিস, পালাই পালাই করছিস কেন? আমাদের ফুলসজ্জা হচ্ছে না তো ইয়ার। দিহান ক্লান্ত চাহনিতে তাকিয়ে রইল। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ছেলেদের মতো বিহেভিয়ার করি। নেহা ড্যাব ড্যাব করে তাকালো। চোখ জোড়ায় খেললো তীব্র বিস্ময়। সেই বিস্ময় কাটাতেই দিহান মুচকি হাসলো। নেহার হাতের তালুটা শক্তভাবে চেপে ধরেই মুচকি হেসে বলল, প্রেমিকের মতো বিহেভ করবো না, ভয় পাস না, চল হাঁটবি। আকাশে চাঁদ দেখি দুজন মিলে, রাস্তার একধারে আজকে তোর হাত ধরে হাঁটবো, যাবি? নেহা হাসলো। হাত দুলিয়ে হাঁটতে লাগলো দিহানের সাথে পা মিলিয়ে। মাঝে মাঝে পাশে দাঁড়িয়ে থাকা যুবকটির দিকে তাকালো গভীর দৃষ্টিতে। অদ্রিজা থম মেরে বসে আছে। মুখে চোখে বেশ গম্ভীর ভাব স্পষ্ট তার। দৃষ্টিটা মোবাইলের স্ক্রিনে স্থির। প্রেগনেন্সির রিপোর্ট পাওয়ার পর থেকেই তার প্রতি অত্রিয়ার খেয়াল করা, যত্ন নেওয়া বেশ বেড়ে গিয়েছে। নেহাও তার সাথে যুক্ত হয়েছে। ইদানিং তার আর মন খারাপ হয় না। এই দুজন মেয়ে সব সময় তাকে আগলে রাখার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করে এত ভালোবাসা, এত আগলে রাখা প্রেগনেন্সির জন্য? অদ্রিজা বুঝলো না। একটু আগেও নেহা কল করে অনেকক্ষণ কথা বলেছে। মাঝে মাঝেই তার কথাবার্তা ছুটোছুটি করা ভিডিও করে, কখনো বা তার দিকে মোবাইলটা তাক করে ধরে থাকে। অদ্রিজা বুঝে ওঠে না বিষয়গুলো। এখন ঘড়ির কাঁটায় রাত 12টা, তবুও তার চোখে ঘুম আসছে না। কিছুক্ষণ আগে যখন নেহা কল করেছিল, সাফ সাফ বলে দিয়েছে কোনো এক আননোন নাম্বার থেকে কল আসলে যাতে সে রিসিভ করে। কিন্তু কেন করবে বা নাম্বারটা কার, কিছুই জানায়নি নেহা। অদ্রিজা থম মেরেই বসে রইল। মোবাইলের স্ক্রিনে এখনো জলজল করছে সেই আননোন নাম্বারটা। আজ বেশ কয়েকদিন হলো এই নাম্বারটা থেকে কল আসছে তার কাছে। সে একবারও রিসিভ করেনি। বেশ কয়েকবার কল দেওয়ার পরই হাত দিয়ে মোবাইলটা তুলল অদ্রিজা। ক্লান্ত চাহনিতে নাম্বারটা দেখেই বুঝলো নাম্বারটা দেশীয় নয়। অদ্রিজা ক্লান্ত নিয়েই নিঃশ্বাস ফেলল। কল রিসিভ করেই রাশভারী কণ্ঠে বলে উঠল, হ্যালো। ওপাশ থেকে কেউ কথা বলল না। বেশ গাঢ় নীরবতা উপলব্ধি করতেই চুপ রইল অদ্রিজা। আবারও বলল, হ্যালো। ওপাশ থেকে কেউ একজন কেসে উঠল। হালকা মৃদু গলায় প্রশ্ন ছুড়ল, কেমন আছেন? অদ্রিজা থমকালো। কণ্ঠটা শুনে বুঝতে বাকি রইল না মানুষটা কে। সঙ্গে সঙ্গেই চোখ মুখ কঠিন হলো তার। কপালে ফুটে উঠল গভীর ভাঁজ। তীব্র বিরক্তি নিয়ে কল কাটতে যাবে ঠিক তখনই ওপারের মানুষটা আবারও বলল, খবরদার কল রাখবেন অদ্রিজা, অনেক কষ্টে কলে আপনাকে পেয়েছি। আজকে কতদিন ধরে কতবার কল দিয়েছি, খবর আছে আপনার? কোনো দরকার আছে নিশ্চয়ই এতবার যখন কল দিচ্ছি? না, কিন্তু আপনি তো আপনিই, তাই না? অদ্রিজা চোখে মুখে তীব্র রাগ নিয়ে বসে রইল খাটে। থমথমে মেজাজ নিয়ে কয়েক সেকেন্ড বসে থেকেই গম্ভীর গলায় শুধালো, কি দরকার? আপনার সাথে কোনো দরকার থাকবে বলে মনে হয় না, আর হচ্ছেও না। রক্তিম হালকা হাসলো বোধহয়। বেশ কিছুটা সময় চুপ থেকেই হালকা কাশলো। জড়ানো কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে একবার দেখতে চাই, সুযোগ দেবেন প্লিজ? একবার আপনার মুখটা দেখব প্লিজ, একবার ভিডিও কল দেব। অদ্রিজার স্পষ্ট উত্তর, একদমই না। মাঝরাতে এসব বলে বিরক্ত করছেন একটা মেয়েকে, লজ্জা করছে না? রাখছি। এই না না, রাখবেন না, আর একটু কথা বলি প্লিজ। অনেকদিন হলো আপনার সাথে কথা বলা হয় না অদ্রিজা। অনেকদিন আপনার চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দেওয়া হয়ে ওঠে না। অনেকদিন আপনার ঘুমন্ত মুখটাও দেখা হয় না। খুব অভাব বোধ করছি আপনার, খুব। অদ্রিজা চুপ রইল, কিছু বলল না। মিনিট দুই চুপ থাকতেই রক্তিম আবারও বলল, আজ খুব ইচ্ছে হচ্ছে আপনাকে একবার জড়িয়ে ধরি অদ্রিজা। আপনার কপালে ঠোঁট ছুঁয়ে এক অপ্রত্যাশিত শব্দ মুখ দিয়ে আওড়াতে ইচ্ছে করছে ভীষণ। আপনার খোলা ছিল মাতাল হতে বড্ড ইচ্ছে করছে। আপনার ঠোঁটটা একবার ছুঁয়ে দেখতেও ইচ্ছে হচ্ছে। আমি খুব খারাপভাবে আজ আপনাকে মিস করছি অদ্রিজা। আপনার কোমর জড়িয়ে কিছুটা সময় মুখটা কাঁধে ভর দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আপনাকে উপলব্ধি করতে ভীষণ মন চাইছে অদ্রিজা। একবার আপনার মুখটা দেখতে ইচ্ছে হচ্ছে ভীষণভাবে।